বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। কবিতার এই লাইনগুলো পাঠ করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সেই মানুষটি যার গলার স্বর অন্তর অবধি পৌঁছে যেত, যার গলার স্বরে মোহিত হয়ে উঠত সাগরিকা। আজও তার গলার স্বর অন্তরাত্মা অবধি পৌঁছে যাচ্ছে, কিন্তু অন্য দিনের মতো অনুভূতিগুলো প্রেমময় নয়, বরং বড়ই কষ্টে জর্জরিত। চোখের কোণ হতে বারংবার গড়িয়ে পড়ছে নোনা জল, বুকের ভিতরে তোলপাড় চলছে, ভাঙছে হৃদয়ের কুল এবং ভেসে যাচ্ছে উত্তাল ক্লেশ সাগরে। যে মানুষটাকে নিজের সবটা দিয়ে ভালোবাসত তাকে ছেড়ে চলে যাচ্ছে ভেবেই বুকটা ধক করে উঠছে। এই কি পরিণতি হওয়ার ছিল জীবনটার? তাহলে কি প্রয়োজন ছিল ভালোবাসার হিমেল হাওয়া বয়ে আনার? কি দরকার ছিল এত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার? আজ যে সব পেয়েও নিঃস্ব মেয়েটা, হাতের শাঁখা পলা, মাথার সিঁদুর সবই অপ্রয়োজনীয়। অস্তিত্ব সংকটে ভুগছে তারা। চোখের কোণে জমা জলটা মুছে নিয়ে ফোন থেকে সিমটা খুলে রেল লাইনে ফেলে দেয় সাগরিকা। ট্রেনের কামরায় জানালার পাশের সিটে বসে রইল ট্রেনের সাইরেন শোনার অপেক্ষায়। ওই তো বাজলো সাইরেন, এটাই সংকেত দূরে চলে যাওয়ার। গেলেই বা কি, কে খুঁজবে ওকে? যার প্রতি এই অভিমান সে তো খুঁজবে না, সে বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেলবে। না না, তা হতে পারে না। সে দায়িত্ব জ্ঞানহীন মানুষ নয়, বড়ই দায়িত্ববান। শুধু ভালোবাসার সংসারে ভাটা পড়ে গেছে বলেই সম্পর্কের বন্ধন ধরে রাখতে চায়নি। সাগরিকাও ছিন্ন করে চলে যাচ্ছে দূর, বহুদূর কোণে এক অজানা গন্তব্যে। ট্রেনের মৃদু দুলুনি ও আশেপাশের শব্দ যেন সাগরিকাকে ছুঁতে পারছে না। সে ফিরে গেছে নিজের জীবনের অতীতের সেই পাতায় যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল। এই অধ্যায়টা শুরু হয়েছিল বছর 21-এর কলেজ পড়ুয়া সবে তখন সাগরিকা। মা সুমিতা দেবী, বাবা গৌতম বাবু ও বড় দাদা সৌনকের সঙ্গে বেশ আনন্দময় এক জীবন কাটছিল। সৌনক বছর 4-এর বড় সাগরিকার থেকে, তাই বোনটা খুব আদরের। অপরদিকে মা বাবার কাছেও আদরেরই ছিল সাগরিকা। পড়াশোনা চলছিল ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করার আনন্দ ও মজার জীবনে হঠাৎই একদিন আগমন ঘটে এক নতুন মানুষের, তাও আবার একদম ভিন্ন পথ ধরে। সেদিন সাগরিকা গেছিল শপিং করতে একাই। শপিং শেষ করে যখন ও পার্কিং লটে আসে তখন দুজন অসৎ উদ্দেশ্য নিয়ে পথ আঁকলে দাঁড়ায়। তাদের হাতে ছুরি দেখে খুব ভয় পেয়ে যায় সাগরিকা। তার মধ্যে ওরা টাকা পয়সা যা আছে তা দিতে বলেছে বারবার। ভয়ে সাগরিকার নড়ার ক্ষমতা নেই, পুতুলের মতো দাঁড়িয়ে আছে শুধু। এরই মধ্যে একজন বাইক নিয়ে ওদের সম্মুখে এসে দাঁড়ায়। মাথার হেলমেটটা খুলে খুব শান্ত স্বরে প্রশ্ন করে, কি হচ্ছে এটা? একা পেয়ে বিরক্ত করছিস? হ্যাঁ হ্যাঁ, আমার যা আছে তাই নিতে চাইছে। আপনি প্লিজ আমার হয়ে টাকা পয়সা যা আছে দিয়ে দিন না। সাগরিকা কথা বলতে ভ্যাবাচেকা খেয়ে যায় ছেলেটা। কোথায় ও এসেছে সাহায্য করতে, আর এই মেয়েটা বলছে কিনা টাকা দিতে। ইতিমধ্যে ছুরিধারী একজন ছুরি উঁচিয়ে বলে, এই হিরোগিরি পরে দেখাবি, সর এখান থেকে। আরে আপনার কি পকেট খালি? দিয়ে দিন না টাকা যা আছে, আমি আপনাকে পরে পে করে দেব। আসলে আমার কাছে লিকুইড ক্যাশ নেই, শুধু আছে কার্ড। সাগরিকার বক্তব্য শুনে ছেলেটা বেকুব বনে গেলেও অত ধ্যান না দিয়ে বাইক থেকে নেমে আসে। ছুরিগুলো কায়দা করে কেড়ে নিয়ে খুব করে মারে তাদের, তারপরে পুলিশে ফোন করে ধরিয়ে দেয়। সাগরিকা তো এসব দেখে একেবারে অবাক। ওর সামনে এভাবে ছেলেটা মারামারি করলো ভেবেই আনন্দ যেন ধরে না। তাড়াতাড়ি ব্যাগ থেকে খাতা পেন বের করে বলল, আপনি তো সুপার হিরো, প্লিজ অটোগ্রাফটা দিন। শাট আপ, তোমার কি মাথা খারাপ? এই পরিস্থিতিতে তুমি আনন্দ করছো, আর তোমার হয়ে আমি টাকা দিতে যাব কেন শুনি?
ওদের টাকা দেবেই বা কেন? ওরা তো লুটতে এসেছে। এমনি দিয়ে দিলে লোটার দরকার পড়তো না, তাই না? এই তুমি কি মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছো? মোটেও নয়, আমি ভালো পরিবার থেকে বিলং করি। এবার আপনার কথা বলুন, আপনি কি আসলেই সুপার হিরো? এরকম কিছু রেলে হয় বলে তো আমার জানা নেই। আমিও জানতাম না, আজ জানলাম। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? আমি সাগরিকা সেন। আমি আমার নাম তোমাকে বলার প্রয়োজন বোধ করছি না। আচ্ছা, অটোগ্রাফ তো দিন। আমার কাছে আগে একজনই ছিলেন মন কাড়া মানুষ, আজ আপনিও তাতে অ্যাড হলেন। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠস্বরের ফ্যান, আজ থেকে আপনার ফাইটিংয়ের ফ্যান হলাম। নাইস না? এই সবার আগে গিয়ে চিকিৎসা করাও নিজের, পাগল পুরো, বলে ছেলেটা হাঁটতে হাঁটতে এগিয়ে চলে গেল। সাগরিকা তার পরিচয় সেদিন পায়নি, তবে ওর জানাই ছিল না এই মানুষটা একসময় ওর আপন হয়ে উঠবে, আবার পরও হয়ে যাবে। ট্রেনের ঝাঁকুনিতে সাগরিকা বর্তমানে ফিরে এলো। জানালার বাইরে প্রকৃতির বিপরীত পথে ধাবমান গতি দেখতে দেখতে নিজের মনে বলল, এলে কেন এ জীবনে, যদি না থাকার ইচ্ছা ছিল? আবারও নিজের অতীতে পাতায় ডুব দিল সাগরিকা। চোখ বুঝতেই ভেসে উঠল নিজের সেই আনন্দমহল, ওর সেই বাড়িটা, যা ওর সকল আবদার, ভালোবাসা ও ইচ্ছে সংরক্ষণের ভাণ্ডার ছিল। সুমিতা দেবী একা হাতে সংসার সামলান, ছেলে মেয়ে ও স্বামীর খেয়াল রাখেন। সাগরিকার বাবা গৌতমবাবু আর্মি অফিসার, তার কাঁধে সংসার সহ দেশের নিরাপত্তার দায়িত্ব। তিনি আবার স্পেশাল ফোর্সের হেড, আর আন্ডারে কাজ করে বড় বড় অফিসাররা। সৌনক আইপিএস হওয়ার জন্য পড়াশোনা করত তখন। দিনরাত এক করে সে ডুবে থাকতো পড়াশোনায়, একমাত্র লক্ষ্য আইপিএস অফিসার হওয়া। আর সাগরিকা, যার কোনো চিন্তা ভাবনা নেই, সারাদিন শুধু খাও, ঘোরো, পড়াশোনা করো এবং মন খুলে নিজের জীবনটা উপভোগ করো। শপিং মলে ঘটে যাওয়া ঘটনাটা বাড়িতে এসে কাউকে জানায়নি সাগরিকা। বাবা দাদা জানতে পারলেই তো কুরুক্ষেত্র বাঁধবে, তাই নিশ্চুপ থেকেছে। কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত একজন যে অকস্মাৎ ওরই বাড়িতে এসে টপকাবে, তা একেবারেই আশা করেনি সাগরিকা। কলেজ থেকে ফিরে আপন মনে হেলতে দুলতে হেঁটে বাড়িতে ঢুকতেই চমকে ওঠে সাগরিকা। বৈঠকখানায় সেই ছেলেটা যে সেদিন শপিং মলে মারামারি করলো, তবে এই ছেলেটা এখানে কেন, তা জানতে চুপি চুপি তার পিছনে এসে দাঁড়ালো সাগরিকা। কিছু বলতেই যাবে, তখনই বাবাকে দেখে চুপ করে গেল। মনের মধ্যে ভয় বাসা বাঁধতে লাগলো, যদি ছেলেটার শপিং মলের কথা এখানে বলে দেয়। ইতিমধ্যে গৌতমবাবু উপর থেকে নেমে এসেছেন। খুশি হয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, এত বড় একটা মিশন শেষ করে ফাইনালি তুমি ফিরে এসেছো, দেখেও ভালো লাগলো আমার। মিশন? সাগরিকার আওয়াজ পেয়ে দুজনে ঘুরে তাকালো। ছেলেটা যে সাগরিকাকে দেখে চমকে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। তুমি চলে এসেছো কলেজ থেকে, যাও ঘরে যাও, গৌতমবাবু বললেন। কিন্তু সাগরিকা যাওয়ার বদলে ঘুরিয়ে প্রশ্ন করলো, বাবা তুমি ওনাকে চেনো? হ্যাঁ, ও আমার টিমের বর্তমান অধিনায়ক, অফিসার আয়ান চৌধুরী। কেন বলো তো মা? গৌতমবাবুর প্রশ্নের উত্তরে সাগরিকা কিছু বলল না, শুধু আয়ানের দিকে একবার তাকিয়ে নিয়ে চুপচাপ ওপরে চলে গেল। এবারও বুঝতে পারছে ছেলেটা কিভাবে এত ভালো মারপিট করতে জানে। সে আসলে গৌতমবাবুর টিমে কাজ করে, অর্থাৎ স্পেশাল ফোর্সের অধিনায়ক আয়ান চৌধুরী। গল্পটির এখনও অনেকগুলো পরিচ্ছেদ রয়েছে, যদি আপনারা শুনতে চান তাহলে পড়ে শোনাবো। নমস্কার। গল্পটির নাম বসন্ত নয় অবহেলা।